প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের আমরা আজকে দ্বিতীয় ক্লাস করব। তো দ্বিতীয় ক্লাসে আমরা কি কি শিখবো? মৌলের প্রতীক জিনিসটা কি, সংকেত জিনিসটা কি, পরমাণুর সাংগঠিক কণা এটা কত প্রকার ও কি কি, এবং পারমাণবিক সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যে পারমাণবিক সংখ্যা। তো আমরা 1 নম্বর থেকে শুরু করি, মৌলের প্রতীক কি। তো আমরা মৌলের প্রতীক আর সংকেত এই জিনিসটা একসাথে শেখার চেষ্টা করি, তাহলে জিনিসটা আসলে বুঝতে সুবিধা হবে আমাদের। তো মৌলের প্রতীক জিনিসটা আসলে কি? পরমাণুর বা মৌলের সংক্ষিপ্ত নামের সংক্ষিপ্ত রূপটাকেই মৌলের কি বলা হয়? প্রতীক। কিরকম? মনে করেন আমরা লিখলাম যে হাইড্রোজেন, হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনের প্রথম নাম এই যে এইচ দ্বারা, এটা কি সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হইল না? তাহলে এইটাকেই বলা হবে হাইড্রোজেনের কি বলা হবে? প্রতীক। আর সংকেত, সংকেত কিন্তু মৌলের ক্ষেত্রে হবে না, সংকেত হবে যৌগের ক্ষেত্রে। সংকেত হবে কিসের ক্ষেত্রে? যৌগের ক্ষেত্রে। যেমন H2O বা সোডিয়াম ক্লোরাইড, যদি আমরা ইংরেজিতে লিখি বা বাংলায় লিখি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে কি দ্বারা প্রকাশ করা হয়? NaCl। এই যে দেখেন, তাহলে এই এত বড় একটা নামটাকে খুব সহজেই আমরা প্রকাশ করলাম না। সোডিয়াম হচ্ছে Na, ক্লোরাইড হচ্ছে কি? Cl। তার মানে এইগুলাও তো একটা পরমাণু, তাই না? তাহলে পরমাণু থেকেই অণু, আর অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত। আশা করি জিনিসটা ধরতে পারছেন এবং বুঝতে পারছেন। তাহলে আমি আরেকবার যদি বলি, মৌলের সংক্ষিপ্ত নামের যে সংক্ষিপ্ত নামটা যে আছে সেটাকে মূলত কি বলা হয়? প্রতীক। আর সংকেত জিনিসটা কি? অণু বা যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত। কিভাবে মনে রাখবেন? চরামি বুদ্ধি দ্বারা। এই যে সংকেতে দেখেন তো বর্ণ বেশি না, তাহলে এই যে সংকেতে যেহেতু বর্ণ বেশি তাহলে জিনিসটাও বেশি, তাহলে অণু বড় না পরমাণু বড়? অবশ্যই অণু বড়, এই জন্য সংকেতটা বড়। যে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। আর মৌলের ক্ষেত্রে, প্রতীকের ক্ষেত্রে যে বর্ণক্রম একটা, দুইটা, কয়টা? 3টা। তাহলে পরমাণু হচ্ছে ছোট, তাহলে পরমাণুর নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন প্রতীক, মৌলের প্রতীক হচ্ছে যে 2 ধরনের হয়। একটা ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপ আর এটা হচ্ছে ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপ। ল্যাটিন নাম কিরকম? মনে করেন আমরা যদি পটাশিয়াম বানান দিয়ে হয় না, পটাশিয়াম আসে ক্যালিয়াম। এই যে ক্যালিয়াম। গোল্ড, AU, নামটা আছে অরাম। এই যে এগুলাকে বলা হয় ল্যাটিন নাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। সোডিয়াম, ন্যাট্রিয়াম থেকে আসছে, ন্যাট্রিয়াম। এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কি? ল্যাটিন নাম। তাইলে প্রতীক কাকে বলে? ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের কি বলা হয়? প্রতীক। আর যৌগ বা অণু সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। এখন আমরা শিখবো পরমাণুর সাংগঠনিক কণা। পরমাণুর সাংগঠনিক কণা অর্থাৎ পরমাণুকে ভাঙায় যেসব কণা পাওয়া যায় সেগুলাকে কি বলা হয়? পরমাণুর সাংগঠনিক কণা। পরমাণুকে ভাঙায় সাধারণত 2টি জিনিস পাওয়া যায়। প্রথমত সেটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসকে ভাঙায় আবার 2টা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে প্রোটন আর এটা হচ্ছে নিউট্রন। আর ইলেকট্রন তো পাওয়াই যায়। তাহলে পরমাণুর সাংগঠনিক কণা মোট হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে প্রোটন, একটা নিউট্রন, আর একটা হচ্ছে কি? ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে বাইরে, পরমাণুর বাইরে, নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে সেগুলোতে ঘূর্ণায়মান থাকে। আমরা এই অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলোতে এটা জানার চেষ্টা করব। প্রোটন আর নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসে থাকে, মানে কেন্দ্রে থাকে। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ, মানে আর কোনো আধান নেই, মানে কি? শূন্য, আধানহীন। আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এবং এখানে আরেকটা জিনিস আমরা যদি খুব সহজে জানার চেষ্টা করি, যদিও এটা বইয়ে নাই, সেটা হচ্ছে কি? নিউক্লিয়াস কে আবিষ্কার করছে? নিউক্লিয়াস আবিষ্কার করছে আর্নেস্ট রাদারফোর্ড। সেম ভাবে যদি বলে প্রোটন কে আবিষ্কার করছে? আর্নেস্ট রাদারফোর্ড। আপনারা এটা নোট করে নেবেন। তাহলে নিউক্লিয়াস এবং প্রোটন দুইজনের রাদারফোর্ড আবিষ্কার করছে। আর নিউট্রন আবিষ্কার করছে জেমস চ্যাডউইক। আর ইলেকট্রন আবিষ্কার করছে জে থমসন। থমসন। আশা করি জিনিসগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তাহলে আমরা পরমাণুর সাংগঠনিক কণা 3টা, এটাও খুব সহজে জানার চেষ্টা করলাম। তবে এইখান থেকে, এই সাংগঠনিক কণা থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে, সেগুলো এখন আমরা জানার চেষ্টা করব। আমরা এখন যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে ইলেকট্রনের আধান, প্রোটনের আধান এবং এদের ভরগুলা। এই জিনিসগুলো কিন্তু MCQ পরীক্ষায় আসে। তবে
তোমাদের যে নতুন যে বোর্ড বইটা আছে, তোমরা যে নতুন যে নবম দশম শ্রেণীতে উঠছো 26 27, তোমাদের বইয়ে দেখবা হয়তো এই যে নতুন যে তোমরা যারা 27 সালের ব্যাচ আছো, মানে 27 সালের পরীক্ষার্থী, তোমাদের ব্যাচে কিন্তু এই যে পরের জিনিসগুলো কিন্তু নাই, শুধু আছে 1.6 আর যদি তোমরা মানে যদি থাকে বইয়ে তা ভালো কথা, আর যদি না থাকে সাধারণত এই ইনফরমেশনটা পুরাতন বইয়ে আছে, তাহলে এটা মুখস্থ করে নিবে, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। তবে ইলেকট্রনের এই জিনিসটা যেহেতু আছে ফিক্সড ভাবে, তাহলে এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, বা বিভিন্ন ধরনের এমসিকিউ সলভ করতে গেলে আমাদের ইলেকট্রনের ভরটা কাজে লাগতে পারে, অথবা নিউক্লিয়াসের ভর বের করার জন্য আমাদের মানে এই মানটা মুখস্থ রাখা লাগবে। সেটা যদি শেষে 7.3 বা 7.5 থাকুক বা না থাকুক, 1.6 ইন্টু 10⁻20 গ্রাম দিয়েও কিন্তু অঙ্কটা করা যাবে। তো ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত, তাহলে এই যে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এই জন্য এই মানটার সামনে জাস্ট প্লাস বসাই দিলে হয়ে যাবে। আর নিউটন হচ্ছে আধানহীন, মানে এর চার্জ কি শূন্য। আশা করি এই জিনিসটাও বুঝতে পারছে। এবং তোমাদের বইয়ে এই কোন টাইপের একটা চার্ট আছে, চার্টটা একটু মুখস্থ করে নিবা, মানে টেবিলটা। পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যাটা যদি আমি সহজেই বলি, কোন একটা পরমাণুকে যে সংখ্যা দ্বারা চেনা যাবে, এটা সহজে আর কি ফিল করার বিষয়, যে কোন একটা পরমাণুকে যে সংখ্যা দ্বারা চেনা যাবে সেটাকে কি বলা হবে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তার মানে যদি আমি বলি কোন একটা পরমাণু প্রোটন সংখ্যা হচ্ছে 8, কোন একটা পরমাণু প্রোটন সংখ্যা কত? 8, তার মানে নিঃসন্দেহে আমরা বলে দিব সেটা কোন পরমাণু? অক্সিজেন পরমাণু। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। পারমাণবিক সংখ্যার অপর নাম হচ্ছে প্রোটন সংখ্যা। আবার কোনো একটা পরমাণুতে যত সংখ্যক পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা থাকে, ওই পরমাণুতে তত সংখ্যক কি থাকে? ইলেকট্রন সংখ্যাও থাকে। আশা করি আজকের ক্লাসটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, এবং এই যে 4টা টপিক আছে, এই 4টা টপিক সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসছে।